এখানে যে আপনি শুরু থেকে বলেছেন যে এই 15 জন সেনা কর্মকর্তার বিচার সেনা আইনে হওয়া উচিত ছিল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অভিযোগের ক্রাইটেরিয়া ফুলফিল করে না, আপনি স্পষ্ট ভাষায় বলেছেন এটা। একজন আইনজীবী হিসাবে এর আইনি দিকগুলো যদি সহজ ভাষায় আপনি আমাকে বলেন, বিশেষ করে সেনা আইন নাকি পেনাল কোড নাকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, কোনটা এখানে স্পষ্টভাবে লঙ্ঘিত হচ্ছে? আচ্ছা, এখানে প্রথমত ওনারা যেহেতু চাকুরিরত, আমরা কিন্তু কথা বলছি চাকুরিরত 15 জন সেনা সদস্যের ব্যাপারটা নিয়ে, কারণ এই মামলাগুলোতে কিন্তু ওনাদের বাইরেও আরো অভিযুক্ত রয়েছেন যারা পলিটিক্যাল পার্সোনালিটিস, রাজনীতিবিদ, যারা সরকারি কর্মকর্তা এবং রিটায়ার্ড সেনা কর্মকর্তা। তো এদের ব্যাপারে আমরা বলছি না, 15 জন যারা চাকুরিরত সেনা কর্মকর্তা তাদের কথা বলছি। এখন দেখেন, আমি যখন অথবা একজন মানুষ যখন চাকরি করে, তখন সে যদি তার চাকুরিরত অবস্থায় কোনো তার কোড অফ কন্ডাক্ট অথবা চাকুরির যে বিধিমালা রয়েছে সেগুলো লঙ্ঘন করে, তাহলে প্রথম ডিসিপ্লিনারি অ্যাকশনটা কোথায় হয়? তার নিজস্ব আইনে। এখানে আর্মি অ্যাক্ট রয়েছে। আর্মি অ্যাক্ট 1952 ইজ একটা স্ট্যাটিউট, একটা পূর্ণাঙ্গ আইন, এবং এই আইনটা থাকা অবস্থায় যতই অন্যান্য আইন থাকুক অথবা নতুন করে আইন হোক, আর্মি আইনের যে জুরিসডিকশন অথবা যে ক্ষমতা, আর্মি আইন কখনোই তার নিজস্ব ক্ষমতা হারায় না। সো এখানে যদি তাদের অ্যালিগেশন অথবা অভিযোগের প্রশ্ন আসে, তাহলে প্রথমে দায়িত্বটা আসে বাংলাদেশ আর্মির আন্ডার দ্য আর্মি অ্যাক্ট। সো প্রশ্নটা হলো যে আইসিটি আইন 24 সালে এই ভূতাপেক্ষা অথবা রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দিয়ে নতুন আইন করার ফলে কি আর্মি আইন তার ক্ষমতা হারিয়েছে? উত্তরটা হচ্ছে না। আর্মি আইনে তাদেরকে প্রথমে জবাবদিহি অথবা ডিসিপ্লিন করার ক্ষমতা আর্মির ছিল, এখনো আছে। আপনাকে এখানে একটা সংযুক্ত প্রশ্ন, সেটা হচ্ছে অতি সম্প্রতি গত সপ্তাহেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডে যুক্ত ছিলেন এমন একজন সেনা কর্মকর্তাকে আটক করা হয়েছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে তাকে আর্মি অ্যাক্ট বা সেনা আইনে বিচার করা হবে এবং সেটা শুরুও হয়ে গেছে। প্রশ্ন হলো যে তাকে কেন আইসিটিতে আনা হলো না? তা এক যাত্রায় দুই ফল হলো কিনা, যে উনি একজন সাবেক সেনা কর্মকর্তা, তারপরেও ওনাকে আইসিটি অ্যাক্টে না গিয়ে তাকে সেনা আইনে বিচার করা হচ্ছে, আর এখন যারা কাজ করছেন এই সংগঠনের সাথে যুক্ত বা সংস্থার সাথে যুক্ত তাদেরকে করা হচ্ছে আইসিটি অ্যাক্টে। এই জায়গাটা আপনি কি দেখেন একজন আইনজীবী হিসেবে? এই জায়গাটা আমি যেভাবে দেখি সেটা হচ্ছে যে উনি যে ঘটনার যে সময়কাল, তখন কিন্তু উনি রিটায়ার্ড ছিলেন, উনি চাকরিরত ছিলেন। সো সেই সময়কার ঘটনা নিয়ে ওনাকে এখন 45 বছর পরে অ্যারেস্ট করা হলো, এবং আমরা শুনেছি, বাট এটার কোনো প্রমাণ নেই, আপনি যেভাবে বললেন আমরা শুনেছি মিডিয়ায় যে ওনাকে সেনা আইনে বিচার করা হবে। আমি বিবৃতি দিয়েছেন এটা নিয়ে। আমি যেটা মনে করি, এখানে সেনা আইনে বিচার ওনারা করতে পারেন, সেটার অনেকগুলো কারণ আছে। একটা কারণ আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যেই হত্যা করা হয়েছিল, সেখানে হয়তো কোনো বিদেশি গোয়েন্দা বাহিনী অথবা লোকাল গোয়েন্দা বাহিনী অথবা অনেক আর্মির লোকজন ইনভলভ থাকতে পারে অথবা ছিল। এই জিনিসগুলো কিন্তু সচরাচর আমাদের দেশের সিকিউরিটির স্বার্থে এবং সেনারা যেভাবে কাজ করে, সেনাদের গোয়েন্দা বিভাগ যেভাবে কাজ করে, এই জিনিসগুলো কিন্তু পাবলিকের সামনে আসে না। আপনি দেখেন আমেরিকায় জেএফকে, তার যে অ্যাসাসিনেশন হয়েছিল সেটা কিন্তু আইন করে ক্লাসিফাইড করা হয়েছিল যে তার যে মৃত্যুর যে ঘটনা, যে পিছনের যে ষড়যন্ত্র, এগুলো ওনারা পাবলিক করবে না একটা নির্দিষ্ট বছর সময় পর্যন্ত, এটা কিন্তু করা হয়েছে। সো সেনাদের মধ্যে সেনা অভ্যুত্থান বলেন অথবা অন্যান্য যে জিনিসগুলো বলেন, এগুলো কিন্তু সচরাচর পাবলিকলি আনা হয় না, এবং এটা রাষ্ট্রের সিকিউরিটির স্বার্থে। এবং এক্স্যাক্টলি দিস ইজ আওয়ার পয়েন্ট, যে এই 15 সেনা কর্মকর্তার যে বিচারটাও, এটা কিন্তু যেহেতু এখানে কিন্তু সেনা আইন আর্মি অ্যাক্ট কখন তার বিচারিক ক্ষমতা হারায়, এটা যদি মার্ডার হয় আর যদি রেপ হয়, এই দুই ক্ষেত্রে কিন্তু চাকরিরত সেনা কর্মকর্তাদের কোনো অভিযোগ তখন আর সেনা আইন করতে পারে না, তখন কিন্তু এটা পেনাল কোডে চলে যায়। এবং আমরা শুরু থেকেই মনে করছি, যেহেতু এই 15 সেনা সদস্যের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগটা কিন্তু কোনো খুনের অভিযোগ না, রেপেরও কোনো অভিযোগ নেই। অভিযোগ হচ্ছে যে আপনার অ্যাবডাকশন এবং ইলিগাল কনফাইনমেন্ট ও ডিটেনশন, এই দুইটা জিনিসের মোটা দাগে বলতে গেলে, তো এইগুলো ভেরি মাচ ফল আন্ডার দ্য জুরিসডিকশন অফ আর্মি আইন। এই কারণে আমরা প্রথম থেকে বলছি যে সেনাবাহিনীর যে ক্ষমতা তাদেরকে বিচার কার্য প্রয়োগ করার তাদের উপরে, সেটা ছিল এবং এখনো বহাল আছে, এবং এটা করা দরকার ছিল। কারণ এই বিচারিক প্রক্রিয়ায় অনেকগুলো টেকনিক্যাল জিনিসও আসবে, অনেক গোপনীয় ইস্যু আসতে পারে, যেটা কিন্তু অর্ডিনারি বিচার ব্যবস্থায় যারা জাজ রয়েছেন অথবা যে বিচারিক আপনার পদ্ধতিতে অন্যান্য আরো যেটা একটা দুইটা রয়েছে, একটা হচ্ছে ইনভেস্টিগেশন,
টিম, আরেকটা হচ্ছে প্রসিকিউশন। তো এখানে ইনভেস্টিগেশন টিম কিন্তু আর্মির কোনো লোক নাই, এখানে প্রসিকিউশন টিমে কিন্তু আর্মির এই বিশেষ ব্যবস্থাগুলো যারা বুঝে, কিভাবে আর্মি অপারেট করে, কিভাবে তারা অর্ডার পাস করে, এবং এরা কিন্তু এখানে কিন্তু ডিজিএফআই লোক আছে এবং র্যাবের যারা, এগুলো কিন্তু গোয়েন্দা বিভাগ, এখানে ইন্টেলিজেন্সের লোকও ছিল, মানে এদেরই ইন্টেলিজেন্স, এগুলো কিন্তু গোয়েন্দা তথ্য। তো এই জিনিসগুলোকে আপনি তো পাবলিকের সামনে আনবেন না, আর এগুলোর ব্যাপারে কিন্তু খুব রেকর্ড যে আছে তাও নাই, এবং সেই রকম কোনো রেকর্ড অথবা এভিডেন্স এই ট্রাইব্যুনালের সামনে ওনারা উপস্থাপন করতে পারেন নাই। কিন্তু রাষ্ট্র বলছে বা রাষ্ট্রপক্ষ বলছে যে অভিযোগের যে ধরন, সেই কারণে মানে অভিযোগের ধরনের কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এখতিয়ার প্রযোজ্য। এই যুক্তি আসলে কতটা যুক্তিসঙ্গত বা সঠিক? এখন দেখেন, এই যুক্তিটা আসলে আমাদের কাছে তো এই যুক্তিটা কোনো একেবারেই প্রাসঙ্গিক নয়, অপ্রাসঙ্গিক। ওনারা যেই দিক থেকে বলছেন, যেটা আমি অনুমান করতে পারি, সেটা হচ্ছে ওনারা প্রথম থেকেই বলছেন, প্রসিকিউশন টিম, যে আইসিটিতে পড়তে হলে তিনটা ক্রাইটেরিয়া হয়, সেটা হচ্ছে যে ওয়াইড স্প্রেড, সিস্টেমেটিক অ্যান্ড টার্গেটেড, এই তিনটা। সো ওনারা এই ওয়াইড স্প্রেড, সিস্টেমেটিক, টার্গেটেড এই তিনটা কথা বলে ওনারা সবকিছুই এখন আইসিটির মধ্যে নিয়ে আসতে চেষ্টা করছে। এখন ওয়াইড স্প্রেড, সিস্টেমেটিক, টার্গেটেড, এটা আমি একটু আপনার অডিয়েন্সের সাথে বলি। সেটা হচ্ছে কি, ওনারা যেটা বলছেন যে 2009 সাল থেকে 24 সাল পর্যন্ত যেই সরকার ক্ষমতায় ছিল, সেই সরকারের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আর্মি হোক, র্যাব হোক, এই অফিসার গুলা ওনারা বিভিন্ন মানুষকে, যারা একটা পার্টিকুলার আপনার নীতির ফলোয়ার, হ্যাঁ, অথবা একটা পলিটিক্যাল পার্টির ফলোয়ার, তাদেরকে টার্গেট করে সিস্টেমেটিক ভাবে এবং ওয়াইড স্প্রেড করে, মানে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় থেকে সিলেক্ট করে এদেরকে টার্গেট করে ওনারা নিপীড়ন করেছেন। সো এভাবে ওনারা ফালাইতে চেষ্টা করছেন, এবং এভাবে ওনারা কোনো সুনির্দিষ্ট কেস বলেছে বা কয়েকটা নাম বলেছে যে এদের ক্ষেত্রে এগুলো হয়েছে, বা তারা কোনো স্যাম্পল দিয়েছে আদালতে? ওনারা যে ভিকটিম গুলো দিয়েছে, এখানে বেশ অনেকগুলো ভিকটিম আছে। সেই ভিকটিম গুলো আপনি পর্যালোচনা করলেই আপনার এই যে সুনির্দিষ্ট কেস যেটা আপনি বললেন, সেটা বের হয়ে আসে। সো এখানে আমরা দেখেছি, আপনার এই কথাটা খুবই প্রাসঙ্গিক আলোচনার জন্য। এখানে আমরা দেখেছি ওনারা যে ভিকটিম গুলোকে এখানে এই মামলার মধ্যে এনেছেন, যেটা বলছেন যে এরা আপনার গুম হয়েছিল এবং ইলিগাল অ্যাবডাক্টেড হয়েছিল অথবা ইলিগাল কনফাইনমেন্টে ছিল একটা সময় ধরে। দেখা গেছে এদের মধ্যে অধিকাংশই হচ্ছে কিন্তু আপনার জঙ্গির সাথে সম্পৃক্ততা ছিল, জঙ্গি কার্যক্রমের সাথে সম্পৃক্ত ছিল, নাশকতার সাথে তারা সম্পৃক্ত ছিল। তাহলে প্রশ্ন আসে যে আমাদের যে গোয়েন্দা বিভাগগুলো আছে, বিশেষ করে র্যাবে যারা ছিলেন, র্যাবে কিন্তু আর্মি থেকে যেত, পুলিশ থেকে যেত, অন্যান্য ডিসিপ্লিন থেকে যেত। আর আমাদের যে ডিজিএফআই যেটা আছে, রাষ্ট্রের সর্বোচ্চ যে গোয়েন্দা সংস্থা, তারা কিন্তু এই আপনার অ্যান্টি টেররিজম এবং যারা নাশকতা নিয়ে কাজ করে, এদের বিরুদ্ধে কিন্তু এদেরকে যাতে দমন করা যায় সেইগুলো নিয়েই কাজ করতেন, এবং পাশাপাশি রাষ্ট্রীয় নিরাপত্তা, মোটা দাগে রাষ্ট্রের নিরাপত্তা বিধানে তারা কাজ করেছিলেন, এবং রাষ্ট্রের নিরাপত্তা বিধানের স্বার্থেই আসলে যাদেরকে আটক করা হয়েছিল তাদেরকেই তারা স্যাম্পল হিসেবে বা এই হিসাবে নিয়ে এসেছেন। এখন কেন নিয়ে এসেছেন, কাদেরকে নিয়ে এসেছেন? যারা তাদের আপনি 24শে 5ই অগস্টের পরে এই 2026 সালের ফেব্রুয়ারি মাসে ইলেকশন পর্যন্ত যে সরকারটা ক্ষমতায় ছিল, এবং ওই সরকারের ক্ষমতায় থাকার পিছনের যে একটা শক্তি ছিল, এই শক্তিটাই বলছে আমাদের এই লোকগুলোকে যারা আছে তাদের অ্যাকচুয়ালি ফলোয়ার, দলের অথবা তাদের মতের ফলোয়ার আর কি। তো বলছে যে এদেরকে টার্গেট করে ওয়াইড স্প্রেড ভাবে এবং সিস্টেমেটিক ওয়েতে তোমরা ওই 2009 থেকে 24 সালের বিভিন্ন সময়ে এদেরকে ধরেছো, ক্যাপচার করেছো এবং আনলফুলি ডিটেইন করে রেখেছো, এবং এই কারণে এইগুলা মানবতা বিরোধী অপরাধ এবং এটা আইসিটি দ্বারা বিচারযোগ্য। কিন্তু ব্যারিস্টার মেজবা, একটা প্রশ্ন এখানে খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হচ্ছে, সেটা হচ্ছে যে একটি সরকার যখন ক্ষমতায় থাকে এবং তারা যখন তাদের দায়িত্ব কি? রাষ্ট্রের মানুষের বা নাগরিকের জানমালের নিরাপত্তা দেওয়া, রাষ্ট্রকে নিরাপদ রাখা, অন্য রাষ্ট্রের থেকে যাতে আক্রমণ ঠেকানো, এরকম অনেকগুলো বেসিক কাজকর্ম তাকে ম্যান্ডেট দেয়। তখন এই সরকার, বাংলাদেশের আইন কি বলে যে কোনো সরকার যদি এই নিরাপত্তা বিধান করার জন্য কিছু ব্যবস্থা নেয়, প্রয়োজনীয় ব্যবস্থা নেয়, সেখানে কোন জায়গায় ব্রিচ হয়, কতটুকু গেলে ব্রিচ হয়, আমাকে যদি সেটা একটু বলেন আপনি, আইন কি বলে? এখন আইন যেটা বলে, এই ডিজিএফআই গোয়েন্দা বিভাগ যেটা রয়েছে, আমাদের রাষ্ট্রীয় গোয়েন্দা বিভাগ, তারপরে র্যাবের যে ইন্টেলিজেন্স উইং ছিল, অন্যান্য র্যাবের যে কার্যক্রমগুলো ছিল, দে এক্সিস্টেড ফর এ পারপাস।
তাই কি নয়? এবং তাদের কাজকর্ম ইন্ডেমনিটি দেওয়া আছে আইনগতভাবে, এবং তাদের কাজকর্মের মানে কখনো মানে আমি এটা জানি যে রাইট টু ইনফরমেশন যে অ্যাক্ট আছে, সেই ইনফরমেশন আছে যে তাদের কাজকর্ম নিয়ে প্রশ্ন করা যাবে না এবং তাদের কাজকর্ম তারা প্রকাশ করবে না। এক্স্যাক্টলি। সো তাহলে আপনি ধরে ফেলেছেন, তাহলে এই জিনিসটা রাষ্ট্রপক্ষের যারা আইনজীবী ওনারা অথবা প্রসিকিউশন টিম ওনারা কেন ধরতে পারলেন না? তাহলে এই প্রসিকিউশন টিম মামলা প্রিপেয়ার করেছে কিসের উপরে ভিত্তি করে? ইনভেস্টিগেশন টিম যে ইনভেস্টিগেশন করেছে তাদের তথ্য, তাদের যেই ইনভেস্টিগেশনের যেই ইনফরমেশন গুলো ওনারা পেয়েছেন অথবা রেকর্ড পেয়েছেন তার উপরে ভিত্তি করে, তাহলে ওনারা এটা কেন ধরতে পারলেন না? সো এখান থেকে এই কারণেই আপনি যে প্রথমে বলেছিলেন যে আপনি মনে করছেন অথবা আপনারা মনে করছেন এটা আইসিটিতে হওয়ার যোগ্য না, অন্য আইনে হওয়ার যোগ্য, এখানেই আমাদের প্রথমত যে ডাউট সেটা ক্রিয়েট হয় যে এই 15 অফিসারকে যে এই মামলাগুলোতে অন্তর্ভুক্ত করা হয়েছে অ্যালিগেশন দিয়ে, এইটা একটি উদ্দেশ্য প্রণোদিত। এখন আমি আপনার এটার সাথে ভিত্তি করে আরো দুইটা জিনিস বলতে চাই। এটার ইনভেস্টিগেশন, প্রথমত আইনটা অ্যামেন্ড করা হলো, আমি বললাম কোন কোন জায়গায় অ্যামেন্ড করা হলো। আইন অ্যামেন্ডমেন্ট দেখেই কিন্তু প্রথমে বোঝা যায় যে এই আইন অ্যামেন্ডমেন্ট উদ্দেশ্য প্রণোদিত। দ্বিতীয়ত আইন অ্যামেন্ডমেন্টের পরে ওনার ইনভেস্টিগেশন প্রসেসটা যখন শুরু করেন তখন ওনারা সেনাবাহিনীকে চিঠি দেওয়া শুরু করলেন যে এই অফিসারকে বলেন আমাদের এখানে আসতে, মানে আইসিটি ট্রাইব্যুনালের যে ইনভেস্টিগেশন উইং সেখানে আসতে, এবং এখানে আমরা ওনাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্ন করব, মানে ইনভেস্টিগেশনে সাহায্য করতে। ওনারা গেছেন। পাশাপাশি গুম কমিশন, একটা কমিশন গঠন হয়েছিল 2024 সালে, সেই কমিশনও কিন্তু ওনাদেরকে ডাকলেন। তো ওখানে ওনাদেরকে যেই প্রশ্নগুলো যেভাবে প্রশ্ন করা হয়েছে এবং যেভাবে ওনাদের সাথে আলাপ করা হয়েছে অথবা ইনভেস্টিগেশন প্রসেসটা যেভাবে রান হয়েছে, সেইটা যদি আমরা পর্যালোচনা করি তাহলে খুব ক্লিয়ার যে এদের অন্তর্ভুক্তি, 15 জন অফিসারের অন্তর্ভুক্তি, চাকুরিরত আর্মি অফিসারদের ইনক্লুশন ইন দিস কেসেস ইজ ভেরি উদ্দেশ্য প্রণোদিত। প্রথমেই কিন্তু আমি কোট আনকোট করে বলবো যে এদের অনেকেই কিন্তু বলা হয়েছে ইনভেস্টিগেশন টিম থেকে যে আপনি কি সাক্ষী হবেন নাকি আসামি হতে চান। আপনার কমান্ড রেসপন্সিবিলিটি কথা মাথায় রেখে ওরা যেটা বলেছে যে আপনার উপরের অফিসারদের কথা নাম বলেন, আপনি পার পেয়ে যাবেন। নাম না বললে আপনারা এখানে আসামি হয়ে যাবেন। এই জিনিসগুলো ইনভেস্টিগেশন টিম অ্যাজ ওয়েল এজ গুম কমিশন থেকে পরিষ্কার ভাবে বারবার যতটা অফিসার গিয়েছে এই 15 জনের মধ্যে ওদের কাছে প্রত্যেককে বলা হয়েছে। সো আমাদের ধরতে হবে যে আর্মি ইজ এ ডিসিপ্লিন ফোর্স, এবং এখানে আর্মি অফিসার যারা গিয়েছেন তারা পরিষ্কারভাবে বলেছেন উই ডু নট হ্যাভ এনি নলেজ, আমাদের কোনো অর্ডারও আসে নাই, আমাদের কাছে কোনো নলেজও নাই, আমরা স্টাফ অফিসার ছিলাম। সো আর্মিতে এখানে দুইটা কিন্তু ক্লাস আছে, সেটা হচ্ছে একটা স্টাফ অফিসার আর একটা হচ্ছে অপারেশনাল অফিসার্স। আমি আপনাকে একটু থামাই সে কারণে, যে কারণে আপনি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরেছেন যে তাদেরকে অফার দেওয়া হয়েছিল যে হয় আসামি হও নাহলে সাক্ষী হও। হয় সাক্ষী হও, সাক্ষী হয়ে তুমি এদের ওদের কথা বলো, উপরোক্ত অফিসারদের কথা বলো, অথবা তোমাদেরকে আমরা আসামি করে ফেলবো। So this to us this is a threat. এটা কি আপনি আদালতে এই বিষয়টি আদালতের নজরে এনেছেন? এটা আমাদেরকে আসলে আদালতের নজরে এখনো আনার সুযোগ হয় নাই, সেই স্টেজে আমরা এখন যাই নাই। আমরা যখন যাব তখন আমরা দেখবো যে এটা কতটুকু আমরা কিভাবে আনতে পারি, কারণ এগুলো তো তার মানে তো এই যে বিচার প্রক্রিয়াটা চলছে, এই বিচার প্রক্রিয়া চলাকালে অভিযুক্তদের সাংবিধানিক অধিকার, ন্যায় বিচার পাওয়ার অধিকার বা ডিউ প্রসেস বা ফেয়ার ট্রায়াল নিশ্চিত না হওয়ার শঙ্কা একদম মানে থেকেই যাচ্ছে, শঙ্কা থেকে যাচ্ছে। কিন্তু বিচার বিভাগের উপরে যদি আমরা আস্থা রাখি, সেই দিক থেকে আস্থা তো আমাদের রাখতেই হবে, এটা আমাদের কনস্টিটিউশনাল ডিউটি। অ্যাজ এ লয়ার আমার আস্থা আছে। সো আমি সেই জায়গাটা আসবো, কিন্তু আমি এইটার সাথে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা অ্যাড করতে চাই। সেটা হচ্ছে গুম কমিশন যখন গঠন হয়, যাদের দিয়ে গঠন হয়, সেই জায়গাটাই আমাদের একটু দেখতে হবে। কারণ কি, গুম কমিশনের রিপোর্ট এই মামলাগুলোতে কিন্তু এভিডেন্স আকারে এসেছে। এখন গুম কমিশন যে রিপোর্ট দিয়েছে, রিপোর্টটা কারা প্রিপেয়ার করেছে? নাও যাদেরকে দিয়ে গুম কমিশনটা গঠন করা হলো, যাদেরকে এখানে দিয়ে গুম কমিশনে আনা হলো, তখন এদের যে রিক্রুটমেন্ট প্রসেস, তখন কি একবারও চিন্তা করা হয়েছিল যে যাদেরকে আমরা গুম কমিশন হিসেবে অথবা কমিশনের অফিসার হিসেবে অথবা মেম্বার হিসেবে আমরা রেকমেন্ড করছি অথবা রিক্রুট করছি, তারা কি স্বার্থের ঊর্ধ্বে গিয়ে আপনার নিউট্রাল থেকে, নিরপেক্ষ থেকে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে কি না, এই প্রশ্নটা কি একবারও যারা নিয়োগকর্তা তাদের মাথায় এসেছিল?
কারণ না, এখানে একটু যুক্ত করতে চাই। আপনি যেহেতু স্বার্থের সংঘাতের কথা বলছেন, আমরা জানি যে গুম কমিশনের একজন সদস্য, যিনি গুম কমিশনেও আছেন, আবার তাকে আশুগঞ্জ পাওয়ার স্টেশনের ডাইরেক্টর করা হয়েছে। রাষ্ট্র তাকে এই দুটো পদ একই সঙ্গে দিয়েছে। আপনার কি মনে হয়, এটা তো সাংঘর্ষিক, বোঝাই যাচ্ছে স্বার্থের মানে সংঘর্ষ তো দেখাই যাচ্ছে। তার মানে কি এই গুম কমিশনটাও গঠিত হয়েছে শুধুমাত্র একটি টার্গেটেড অডিয়েন্সকে বা মানে খুশি করার জন্য, এবং একটি টার্গেটেড গ্রুপকে অভিযুক্ত করার জন্য? এরকম কি মানে আপনি প্রমাণ পাচ্ছেন, বা আপনার কি বলছে? মানে আপনি তো যখন আদালতে দাঁড়ান, আপনার কাছে তো গবেষণা থাকে, আপনার গবেষণা কি বলছে? না, এখানে গুম কমিশনের কয়েকজন মেম্বারের যেই আপনার সামাজিক অবস্থান, পারিবারিক পরিচিতি, ওখান থেকে ইটস ভেরি ক্লিয়ার যে ওনারা নিজেরাই, ওনাদের ফ্যামিলির ক্লোজ মেম্বাররা গুমের ভিকটিম ছিলেন এই 2009 থেকে 24 সালের সময়। দিস ইজ এ ফ্যাক্ট। সো এবং সেই ব্যাপারে কিন্তু ওনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, ইনক্লুডিং 24 সালে জুলাই আগস্ট অভ্যুত্থানের সময়, সোশ্যাল মিডিয়ায় ওনারা যথেষ্ট পরিমাণ অ্যাক্টিভ ছিলেন। সো এখন যাদের পরিবারের সদস্য গুম হয়ে